আয়নাঘর ভেঙেছি, এবার ভাঙবো ডিজিএফআই হেডকোয়ার্টার। এ কথা আজকে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। হুম? আ সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছে বিএনপি। তারপরে আরেকজন উপদেষ্টা মানে রাশেদ খান আ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন। এদিকে মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূতের বাসায় ঐক্যমত কমিশনের বৈঠক। ডক্টর আলী রিয়াজ এবং মনির হায়দার বৈঠক করেছেন। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে না, এটিও বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এরকম দেখতে গেলে আজকে খবরের কোনো শেষ নেই। মূল বিষয়টি হচ্ছে যে কোনো কারণে এনসিপি, নাগরিক অধিকার এরা খুবই ক্ষুব্ধ, অসন্তুষ্ট। তারা ডিজিএফআই কে হামলা করতে চায়, তারা প্রধান উপদেষ্টার প্রতি আর আস্থা রাখছে না। এদিকে বিএনপির উপরে ডক্টর ইউনুস আ আ ভর করছেন কিংবা ভরসা করছেন কিংবা নির্ভর করছেন, যাই বলি না কেন, সেদিক থেকে নাসরুদ্দিন পিন্টু যখন বলেন যে আ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, শুধু নাসরুদ্দিন পিন্টু কেন, আ আমি যদি বলি যে এনসিপি এবং জামাত চায় না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, তাহলে আসলে বিএনপি কি করবে? আর যে সমস্ত আলামতগুলো দেখছি, যেমন ধরেন সার্জিস আলমের বিরুদ্ধে আ মানহানির মামলা হয়েছে। এটি কোনো একটা ইন্ডিকেশন কিনা? আবার মার্কিন দূতাবাসে দৌড়াদৌড়ি করা এই এনসিপির নেতৃবৃন্দের ঐক্যমত্য কমিশনের, সেগুলো কোনো বিদায়ের ইঙ্গিত দেয় কিনা? মূল কথাটি হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকারের বিদায় ঘণ্টা বাজছে কিনা? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এক্কেবারে তৃণমূলের আ বা কর্মী তারা, তৃণমূলের নেতা। আমার সঙ্গে রয়েছেন বিএনপির তৃণমূলের নেতা হাফিজ আল আসাদ এবং আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগ থেকে আ তানভীর লিংকন। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। আমি ১ম এ হাফিজ আল আসাদ আপনার কাছে যেতে চাই। বিএনপির যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, কি করবে বিএনপি? বাংলাদেশে আমরা এখন দেখছি যে সার্বিকভাবে দেশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এই রোডম্যাপ ঘোষণা করবার পরপরই আমরা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহেরের একটি বক্তব্য দেখেছি। সেই বক্তব্যতে তিনি বলেছে, পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আবু তাহেরের এই বক্তব্যের পরপরই আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন জায়গা থেকে তার এই কথার প্রতিধ্বনি বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এর মধ্যে এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এবং এবি পার্টিও এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কিন্তু আমরা যদি বাংলাদেশের সার্বিক অবস্থা বিশ্লেষণ করি এবং বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো বিশ্লেষণ করি, তাহলে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে বর্তমানে এনসিপি, এবি পার্টি, জামাত এটা একটাই দল এবং এদের একজনের বয়ান মানি সকলের বয়ান। এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট যেটা দেখা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ছবি টানানো নিয়ে, এবং যেখানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরোধী দুটি পক্ষের একটি সাংঘর্ষিক অবস্থা থেকে ছাত্র শিবির সেই ছবিগুলো নামিয়ে ফেলেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ডাকসু নির্বাচনকে বানচাল করবার প্রক্রিয়া অবলম্বন করেছে। সেই প্রেক্ষাপটে জাতীয়তাবাদী ছাত্রদল একটি চমৎকার ট্রাম্প কার্ড খেলেছে। তারা সাথে সাথে সকল হলগুলোর কমিটি ঘোষণা দিয়েছে এবং হলগুলোর কমিটি ঘোষণা দেওয়ার পরপরই যে প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম রাতের আধারে, রাত ১২টার পরই এই প্রতিক্রিয়াগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে ভিসির বাসায় সমবেত হয় এবং হল রাজনীতি বন্ধের কথা বলা হয়। ছাত্রদল সহ ক্যাম্পাসে অবস্থানরত সমস্ত রাজনৈতিক দলগুলোই ঘোষণা করেছে যে যাই হবে রাজনীতি ওপেন, গোপন কোনো কিছু হবে না এবং ছদ্মবেশে কোনো রাজনীতি হবে না। এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের একটি তারা জাল বিস্তার করেছিল এবং নির্বাচনে জেতার একটি স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটি আজ আমরা মনে করি যে বিলীন হয়ে গেছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্র নেতা হিসেবে আমাদের যে মূল্যায়ন, সেই মূল্যায়নে আমরা মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে যে ইউনূস সরকার একটি
তত্ত্বাবধায়ক সরকার, ক্রান্তিকালীন সরকার। এই সরকার তো আসলে দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকতে পারে না। বারবার কোনো সুযোগও নেই। তাকে অবশ্যই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে তাকে ক্ষমতা হস্তান্তর করতেই হবে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়া যদি দীর্ঘমেয়াদী হয় এবং যদি তিনি নির্বাচন বিলম্ব করেন, তাহলে বাংলাদেশের ভাগ্যকে আসে অনিশ্চয়তা দেখা দিবে। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের দেশে কোনো মূলধনী সেই যন্ত্রপাতি বিষয়গুলো আপনারা সেন্ট্রাল লিডারদের সঙ্গে আলাপ করেন কিনা? আমরা আমাদের সিনিয়র লিডার যারা রয়েছেন এবং প্রান্তিক পর্যায়ের সবাই বাংলাদেশে এই মুহূর্তে সবাই নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আমেজে ভর করেই তারা চাচ্ছে যে সুষ্ঠু এবং সঠিক প্রক্রিয়ায় নির্বাচন হোক এবং এখানে কোনো মব বা কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশে যাতে জাতীয়তাবাদী ছাত্রদল, বিএনপি বা অন্য কেউ সাংঘর্ষিক কোনো পরিস্থিতির প্রেক্ষাপট তৈরি না করে সে বিষয়ে বিএনপি থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং জি, আমরা দেখেছি উস্কানিমূলক নানা রকম কথা, বিএনপিকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন বিদ্বেষমূলক তথ্যগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদের কর্নার থেকে তারা দিচ্ছে। কিন্তু বিএনপি এটা ধৈর্যের সাথে অত্যন্ত দৃঢ়তার সাথে এটাকে মোকাবেলা করছে এবং তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যাতে তৈরি হয় এবং তৈরি থাকে। সেই প্রক্রিয়া যাতে কেউ নস্যাৎ করতে না পারে কোনো কারণে, সেই ক্ষেত্রে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এবং জি। ইতিমধ্যে যে সার্জিসের বিরুদ্ধে যে মামলাটা দায়ের করা হয়েছে, এটা নৈতিক এবং যৌক্তিক এবং একজন গাজীপুরের একজন তৃণমূলের নেতাই এই মামলাটা দায়ের করেছে। এর সাথে বিএনপির হাই কমান্ডের কোনো সম্পর্ক নাই। যেহেতু একটি দলকে বারবার কালিমা লিপ্ত করা হচ্ছে বিভিন্ন অপবাদে, বিভিন্ন মব সংস্কৃতির বিরুদ্ধে। এজন্য বিএনপির তৃণমূলের যদি কেউ এ ধরনের ব্যবস্থাতে তারা মামলা দায়ের করে বা কোনো পদক্ষেপ গ্রহণ করে, এখানে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাথা ঘামানোর তেমন কিছু নেই। তবে বিএনপি বলছে অত্যন্ত দৃঢ়তার সাথে এবং গভীর পর্যবেক্ষণের মাধ্যমে প্রত্যেকটি পদক্ষেপ এবং স্টেপ নিতে যাতে এদেশে গণতন্ত্রের পথ সুগম হয় এবং রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশের নির্বাচনটি ফেব্রুয়ারির 12 তারিখ সম্পন্ন হয়। জি। তানভীর লিংকন, আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? মানে এই ইউনূস সরকার কি নির্বাচন দিতে পারবে? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ আলোচক সহ আপনারা যারা শুনছেন এবং সকলকে শুভেচ্ছা। আহ, আমি সুলতান আপা, আমি বক্তব্যটা একটু অন্যভাবে শুরু করি। সেটা হচ্ছে কি, প্রফেসর ইউনূস বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা তিনি দখল করেছেন এবং এই দখলের পিছনে অনেকগুলো উদ্দেশ্য, এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওনাকে এখানে এসেছেন। কারণ বিকজ তিনি আমেরিকার বর্ন চাইল্ড এবং তাকে তো এজেন্ডা দিয়েই বাংলাদেশে আসলে এখানে পাঠানো হয়েছে। এখন আমরা কেউ আয়নার এই পাশ থেকে দেখি আর ওপাশ থেকে দেখি, দেয়ার আর সাম ফ্যাক্টস যে এখানে কোনো কিছু ঘটছে এবং যার কারণে এখানে ডিপ স্টেটের বিষয় আসে, ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা আসে, বারবার অন্য কিছু ঘুরে ফিরে আসছে। এখন ইউনূস সাহেব তো আসলে নির্বাচন দিতে বাংলাদেশকে ইউনূসকে পাঠানো, বা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতেও তাকে পাঠানো হয়নি, বা বাংলাদেশের জনগণের ভাগ্যের কি হবে সেটারও কোনো মানে উন্নয়ন বা ভাগ্য পরিবর্তনের কোনো চাবিকাঠি দিয়ে ইউনূস সাহেবকে এখানে পাঠানো হয়েছে। স্পেসিফিকলি তার যে 3 or 4 এজেন্ডা তার উপর অর্পিত হয়েছে, যে এজেন্ডা যদি উনি বাস্তবায়ন করতে পারেন, সে এজেন্ডা বাস্তবায়নের জন্য উনি নানাভাবে চেষ্টা করেছেন। এখন উনার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, মোটামুটি ভাবে অনেকগুলা প্ল্যানই তিনি করেছিলেন এবং উনি বিএনপি কিন্তু বিএনপি তো দেখেন, আপনি হাফিজ আল আসাদের কথাও শুনলেন যে তারা তো মনে করছে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে। নির্বাচন হবে, বাট ফেব্রুয়ারিতে হবে এটা আমি অন্তত মনে করি না। কারণ কবে হবে তাহলে? আপনারা কি মনে করেন কবে হবে? আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ যদি আপনি আমাকে বলতে বলেন, সেখানে হচ্ছে যে প্রফেসর ইউনূসের এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন দেওয়ার মতো কোনো সক্ষমতা নেই, এক। দুই, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো সেই লেভেলে তাদের মনোবল ফিরে পায়নি যে তারা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে। তিন, এদেশের জনগণ এদেশের জনগণকে এতভাবে বিভাজিত করা হয়েছে বিগত 5ই আগস্ট পরবর্তী, যে বিভাজন বিগত 54 বছরে এই জাতি কোনোদিন এতভাবে বিভাজিত হয়নি। রাজনীতিতে চড়াই উতরাই থাকবে, রাজনীতিতে পক্ষ প্রতিপক্ষ থাকবে, কিন্তু যে মব সংস্কৃতি এদেশে শুরু হয়েছে, যে মব লিঞ্চিংটা চলছে এদেশে, সেটা আপনারা দেখেন প্রতিনিয়ত হচ্ছে, প্রতিদিনই বিভৎস ঘটনা সামনে আসছে। অনেক ঘটনা তো আমরা
মিডিয়াতে দেখতে পাই না, হয়তো কিছু কিছু মানুষের কল্যাণে আমরা কিছু কিছু ভাবে এই জিনিসগুলো প্রকাশিত হয়। তো যতক্ষণ পর্যন্ত এই আইন শৃঙ্খলাটাকে একটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে না আসা যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আমার মনে হয় না যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার আদৌ কোনো সম্ভাবনা আছে। জি, আর জি। পাশাপাশি বিএনপি, হাফিজ আল আসাদ। জি। আমি একটা কথা শেষ করি। বিএনপি ভাই এখানে আছেন। আহ, আমার একটা জিনিস আসলে কষ্ট হয়, যে আজকে দেখি যখন বিএনপি যে দলগুলোর সাথে রাজনীতি করছে, এরা কি আসলে রাজনৈতিক দল? মানে রাজনীতির তো একটা স্ট্যান্ডার্ড আছে, মানে একটা প্যাটার্ন আছে। আপনার যেই লোকগুলোর সাথে বিএনপি আজকে রাজনীতি করছে, যে ঐক্যমত কমিশনে যেসব চেহারা সুরত আজকে দেখছি, এগুলো হচ্ছে হিরো আলম বেটার। ধন্যবাদ। জি, হাফিজ আল আসাদ। আপনারা কেমন করে মনে করছেন যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হবে? কারণ আমরা তো গত ৫ই আগস্টের পরে বিএনপিকে তো চালকের আসনে দেখতে পাইনি। অনেকেই মনে করছেন যে বিএনপির দুর্বলতার কারণে এখনো তারা চালকের আসনে বসতেই পারেনি। বিএনপির নানা ধরনের প্রতিকূলতা রয়েছে। আমরা ৫ই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি যে এই আন্দোলনকে আত্মসাৎ সরাসরি আত্মসাৎ করবার একটা প্রক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং দেশের সার্বিক জনগণের যে আন্দোলন, সে আন্দোলনটাকে একটি পক্ষ নিজেদের আন্দোলন হিসেবে এবং তারা নিজেদের মাস্টার মাইন্ড হিসেবে ঘোষণা করে আন্দোলনটি কুক্ষিগত করবার চেষ্টা করেছে। এবং হাফিজ আল আমরা আসাদ, আরো হাফিজ দেখেছি। আল আসাদ, দেখেন আপনি অন্যদের উপর দোষ না দিয়ে এই যে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়া এটি তো ডক্টর ইউনূস দিয়েছেন। আপনি এই পোলাপানদের দলে কেন দিচ্ছেন? না, আমি পোলাপানদের দলে দিচ্ছি না। মাস্টার মাইন্ড ডক্টর ইউনূস যেটা দিয়েছে সেটা পরবর্তীতে প্রথম প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ থেকে এটা করবার পরে উনি যখন জাতিসংঘে গিয়েছেন তখন উনি তাদেরকে মেটিকুলাস ডিজাইন টিজাইন যেগুলো আছে, আমরা যেগুলো বাংলাদেশের নতুন রাজনৈতিক কিছু শব্দ এবং ইংরাজি কিছু বিষয়গুলো বাংলাদেশে অবতারণা করেছে, সেগুলো আমরা শুনেছি। কিন্তু এখান থেকে এই ডিজাইনটা হয়েছে এবং এখান থেকে এই কথাগুলো চলেছে। কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের এই রাজনীতিতে আমরা দেখেছি যে বিএনপি চেষ্টা করেছে শুরু থেকেই যে যেদিন ৫ই আগস্ট হয়েছে সেদিন আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি সারা বাংলাদেশে। একটি মব তৈরি করে টোটাল বাংলাদেশে একটি গৃহযুদ্ধ লাগাবার পায়তারা একটা প্রক্রিয়া ছিল, এবং সেই গৃহযুদ্ধ যদি তৈরি হয়ে যেত এবং বিএনপিকে যদি কোনোভাবে ম্যানেজ করা যেত, তাহলে এই দায়টি সম্পূর্ণ বিএনপির উপর বর্তাত। বিএনপির দৃঢ় নেতৃত্ব, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির উদ্দেশ্যে বারবার বলেছেন শান্তিপূর্ণভাবে এবং একে অপরের সাথে মিলে যাতে কোনো মব তৈরি না হয়, কোনো মানুষের উপর হামলা মামলা না হয়। এমন একটা দৃঢ়তার মাধ্যমে তারা ওই ক্রান্তিকালটাকে অতিবাহিত করেছে। এরপর আমরা দেখেছি দেশের সরকার তৈরি হয়েছে, সরকারের প্রশাসন তৈরি হয়েছে, প্রশাসনের মাধ্যমে দেশে নানামুখী মব তৈরি হয়েছে, কিন্তু সেই মবগুলোর দায় দায়িত্ব বিএনপির উপর অনেকে বর্তাবার চেষ্টা করেছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে বিএনপি এখনো একটি বিরোধী দল এবং রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত। তার কোনো প্রশাসনিক শক্তি নেই, তার কোনো প্রশাসনিক সক্ষমতাও নেই। এই প্রেক্ষাপটে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সে চাচ্ছে গণমুখী রাজনীতি বাস্তবায়নের জন্য বাংলাদেশে একটা গণতন্ত্রের বিকাশ এবং সুষ্ঠু সময় নির্বাচন। যেহেতু সরকার ঘোষণা করেছে এবং সরকার একটি রোডম্যাপ দিয়েছে, বিএনপি আস্থায় নিতে চায় সরকারকে এবং এই ম্যাপকে বিশ্বাস করে জন আস্থাকে গুরুত্ব দিয়ে তারা নির্বাচনমুখী একটি দল হিসেবে তারা মাঠে থাকতে চায়। অন্যদিকে বিএনপি রাজনীতির স্বার্থে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের আপনি কি দেখেছেন এই যে কালকে যে একটা জরিপ প্রকাশিত হয়েছে সেখানে বিএনপির সমর্থন কমে যাচ্ছে, দেখেছেন তো নিশ্চয়ই, রাইট? আমরা আমরা ১৩৭৮ জনের একটা জরিপ দেখেছি। এটা আসলে ১৮ কোটি মানুষের অভিমত নয়। ওখানে বিএনপির জরিপ সবসময় ১২% দেখানো স্যাম্পলই হয়েছে। হয়। জরিপ সবসময় ১৮ কোটি না, মানুষের মতামত নিয়ে হয় না। আ স্যাম্পল। ওখানে এটা স্যাম্পল হয়তো ওখানে 100% ৪২% সঠিক নয়। হ্যাঁ, ৪২% মানুষের মতামতকে তারা বলেছে আমরা ভেবে দেখব। সেখানে রাইট। সেই জরিপে দেখা গেছে যে আওয়ামী লীগের অবস্থান ৭%। আমরা মনে করি না যে আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থান এখন পর্যন্ত এত বিভিন্ন অবস্থান, বিভিন্ন
ঘাত প্রতিঘাতের পরও এতটা নিম্নমুখী। বাংলাদেশের রাজনীতিতে মানে 47% মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি। ফরগেট অ্যাবাউট আ দ্যাট। সি কিন্তু যেই সি মানুষরা সিদ্ধা সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে আপনার কি মনে হয় এখানে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা নাকি বিএনপির সঙ্গে জামাতের প্রতিদ্বন্দ্বিতা? আমি মনে করি না বাংলাদেশে যে রাজনৈতিক ভোটের মাঠে বিএনপির সাথে জামাতের প্রতিদ্বন্দ্বিতা হবে। বাংলাদেশের ২ টি বড় রাজনৈতিক দল আমরা স্বীকার না করার কারণে এবং একে অপরকে শ্রদ্ধা এবং ভালোবাসা না প্রদানের কারণে আজকে বাংলাদেশ একটা বিপর্যয়ের সম্মুখীন। এটাকে সকলকে স্বীকার করতে হবে এবং রাজনীতিবিদদের এটাকে উপলব্ধি করতে হবে। যদি রাজনীতিবিদরা এটা উপলব্ধি করে ভবিষ্যতের বাংলাদেশে নিজেদের মত যে দ্বৈততা আছে এবং তাদের নিজেদের মধ্যে যে অক্ষমতা ছিল দীর্ঘদিন ধরে সেগুলোকে যদি তারা দূরীভূত করতে না পারে তাহলে তাদের এই সুশিক্ষা কখনো রাজনীতিতে ফিরে আসবে না। আর বর্তমান অবস্থাতে বিএনপি আসলে জামাতের কোনো প্রতিদ্বন্দ্বী দল নয়। এটাই আমরা বিশ্বাস করি এবং এটাই আমরা মনে করি। যে বা তানভীর হায়দার যদি একটু দেখেন যে আসাদুল অসাধারণ একটি কথা বলেছেন। মানে তৃণমূলের মানুষ এরকম করে ভাবে কিন্তু সিনিয়র নেতারা বা সেন্ট্রাল কমান্ডে যারা থাকে তারা কেন বিষয়টি উপলব্ধি করতে পারেন না? তারা কেন মনে করেন যে ভুল স্বীকার করলে, শ্রদ্ধা প্রদর্শন করলে তাদের রাজনীতিটাই আর থাকে না? দেখেন, এমনও ঘর আছে যে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি করে। বাংলাদেশের এটাই কালচার, কারণ এটার বাহিরে অন্য কিছু নাই। আপনি ঢাকা শহর বা জেলা শহরের চিত্র হয়তো ভিন্ন, বাট বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতে যে অবস্থাটা সেটা হচ্ছে যে এক ভাই যদি আওয়ামী লীগ করে দেখা যাচ্ছে আপন চাচাতো ভাই বিএনপি করছে, জ্যাঠাতো ভাই বিএনপি করছে। ইটস একসাথে মিলেমিশে আসলে বাংলাদেশের মানুষ। এখানে রাজনীতি আমার একটা দর্শন, ভাইয়ের যেমন আরেকটা দর্শন আমাদের। কিন্তু আমাদের মূল দর্শন কি? বাংলাদেশ তো। আমাদের মূল দর্শন কি? মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, জনগণের উন্নয়ন, তাই তো? এখন এই যে রাজনৈতিক কালচারটি কেন গড়ে ওঠেনি, কেন গড়ে উঠতে দেওয়া হয়নি, এর পিছনে আমি বলবো যে তৃণমূলের দায় নাই। একেবারেই তৃণমূল নিষ্পাপ। তৃণমূলের সে ধরনের কোনো দায়ভার আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু জাতীয়ভাবে কিছু বিষয় আসলে ফয়সালা হওয়া দরকার ছিল, যে জিনিসগুলো থেকে আমরা বের হতে পারি। এবং এই জিনিসগুলো যখন ফয়সালা হয়ে যেত, আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে যে সুবাতাসটি মানে বইতো, সেই সুবাতাসটিকে ইচ্ছাকৃতভাবেই কিছু স্বার্থান্বেষী লোকজন হয়তো বিএনপির নেতৃত্বকেও ভুল বুঝিয়েছে, আওয়ামী লীগ নেতৃত্বকেও ভুল বুঝিয়েছে, যার কারণে সিনিয়র নেতৃত্বের যে দ্বন্দ্বটি তৈরি হয়েছে এবং সেই ছোঁয়াটি তৃণমূলে গিয়েও পড়েছে। বিএনপি যে রাজনৈতিক দলটি, তারা মহান মুক্তিযুদ্ধের যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, যিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন এবং যিনি অবিসংবাদিতভাবে বিএনপির প্রতিষ্ঠাতা। এবং এখানে এটাকে আমরা ডিনাই করার তো কোনো সুযোগ নেই। এবং বিএনপিতে এখনো আমি মনে করি যে মুক্তিযুদ্ধকে ধারণ করে বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষের লোকজনের সংখ্যাটাই বেশি, এটা তৃণমূলও বেশি। কিন্তু এই যে বাংলাদেশের রাজনীতিতে যে বারবার যে নানা ধরনের মেরুকরণ তৈরি হচ্ছে, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, এই কয়েকটা বিষয় যদি একেবারে পার্মানেন্টলি একটা সলিউশন আমাদের সিনিয়র নেতৃত্বরা জীবিত থাকা অবস্থায় করে যেতে পারতেন, আমার মনে হয় যে বাংলাদেশ আসলে একটি সঠিক সুন্দর গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠতে পারত। কিন্তু সেই পথটি কেন বারবার আমরা হারাচ্ছি, কেন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধারা, গণতন্ত্র, সবকিছু পিছনে সিনিয়র নেতৃত্বের দায় কোনোভাবে এড়ানো যায় না। সুতরাং আপনারা একটা জিনিস খেয়াল করেন, 5ই আগস্ট পরবর্তী আজকে পর্যন্ত বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার উপরে যেভাবে নগ্ন আঘাত এবং হস্তক্ষেপ হয়েছে, বিএনপি মুক্তিযোদ্ধার দল হিসাবে যিনি যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম। সেই দলের শীর্ষ পর্যায় হতে তাদের কি উচিত ছিল না সরকারের এই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যে তাদের যে কুঠারাঘাত, সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়া? সেখানে কি বিএনপি পারতো না যে বিগত 1 বছরে বাংলাদেশটাকে আগলে রাখতে? বিএনপির কি উচিত ছিল না বিএনপির তৃণমূলের প্রত্যেকটি নেতৃত্বকে যে বাংলাদেশে আমরা কোথাও চাঁদাবাজি, মব হতে দিব না? আমি বিএনপির এমন কোন গ্রাম নেই, এমন কোন অঞ্চল নেই, এলাকা নেই যেখানে বিএনপির নেতৃত্ব নাই। সব জায়গাতে বিএনপির নেতৃত্ব আছে। আজকে
পেপার পত্রিকা খুললে বিএনপির নেতাদের নামে নানা ধরনের কল্পকাহিনী শুরু হচ্ছে। এখন কেউ স্বীকার করুক না করুক, এখানে সরকার চাচ্ছে বিএনপি এগুলো করুক। আমাকে যদি বলতে বলেন যে কেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা এই ধরনের অপকর্মে জড়িত হচ্ছে, আমি বলবো যে এখানে সরকারের প্রত্যক্ষ উস্কানি আছে। সরকার আওয়ামী লীগকে যেভাবে ভ্যানিশ করার প্ল্যান নিয়েছে, বিএনপি ঠিক একইভাবে ভ্যানিশ করার প্ল্যান নিয়েছে। না হলে আপনারা দেখেন আন্দোলনের ঠিক 1 বছরের মাথায় এসে বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে ঢাকা ইউনিভার্সিটিতে যে নোংরা মিছিল হয়েছে, তাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নাম ধরে যেভাবে মানে নিষেধাজ্ঞা করা হয়েছে, এই ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে করেছে। পাশাপাশি এই এনসিপি, এই যে ন্যাশনাল চিলড্রেন পার্টি হচ্ছে চাঁদাবাজ পার্টি, এই চাঁদাবাজ পার্টির কিশোর গ্যাংরা যেভাবে প্রতিনিয়ত বিএনপির নেতৃত্বকে অবহেলা, অবজ্ঞা এবং যে ভাষায় তারা আক্রমণ করছে, বিএনপি প্রতিবাদ করতে কেন দেখছি না? আসলে বিএনপির দুর্বলতাটা কোন জায়গায়? কেন তারা এখনো মুক্তিযুদ্ধকে সঠিকভাবে বহন করতে পারছে না? কেন তারা বাংলাদেশের জনগণের পক্ষে কাণ্ডারি হয়ে দাঁড়াতে পারছে না? বিএনপির নেতৃত্বের কাছে আমার নিজের এই প্রশ্নটা, যে আপনাদের হাতে তো মুক্তিযোদ্ধারা সুরক্ষিত থাকার কথা ছিল। আজকে আপনারা বিগত 1 বছরে কেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে সুরক্ষা দিতে পারেননি? তাহলে এই যে বিভাজন, তাহলে যখন আওয়ামী লীগ এটি করতে যায়, আওয়ামী লীগকে ট্যাগ দেওয়া হয়, আওয়ামী লীগ চেতনার ব্যবসা করে, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ বাড়াবাড়ি করে, বা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবসা করে খায়, এই করে সে নানা রকমের ট্যাগিং চলে। কিন্তু এই গত 1 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে কি আপনারা দেখেছেন যে এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে, স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে? আজকে বিএনপি কেন করিডোর নিয়ে কথা বলে না? বিএনপি কেন বন্দর নিয়ে চুপ আছে? যদি নির্বাচনই করতে হয়, এই নির্বাচনটি যদি হয়ও আমার মনে হয় ফেব্রুয়ারিতে। তানভীর, আমার মনে হয় আপনি একতরফা ভাবে বিএনপিকে অভিযুক্ত না না না, আমি অভিযোগ করছি কারণ না। ৩২ নম্বর ভাঙার ক্ষেত্রে মির্জা না ফখরুল না না, ইসলাম আলমগীর অভিযোগ করেছে, মন্তব্য করেছেন, তিনি বলেছেন এটা ঠিক করেনি। মন্তব্য করেছেন, কিন্তু বিএনপির পরবর্তীতে আপনি ফজলুর দেখেছেন রহমান যে জোরালো বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ নিয়ে, লন্ডন এমনকি বৈঠকের পরে, সংবিধান পরিবর্তনের লন্ডন বিপক্ষে বৈঠকে অবস্থান নিয়েছে লন্ডন বিএনপি। লন্ডন আমি ওইগুলা ঠিক আছে সুলতান আপা, আমি বিএনপি কে বলি না, আমি কিন্তু বিএনপির গঠনমূলক সমালোচনা করছি, আমি কিন্তু বিএনপি কে ব্লেম করছি না। আমি বলতে চাচ্ছিলাম যে বিএনপি আরো জোরালো সেফগার্ড ভূমিকা হিসেবে রাখতে আসতে পারতো পারতো এই আসাদ, 1 বছর, হাফিজ আল আরো আসাদ, জোরালো ভূমিকা রাখতে পারতো। জি, হাফিজ আল এবং আসাদ, এটা তো বিএনপির উচিত ছিল সেই ভূমিকাটিতে যাওয়া। কেন বিএনপি যেতে পারেনি? জি, হাফিজ আল আসাদ বিএনপি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তবে আমারও মনে হয় যে আরো আরো মানে ভালো ভূমিকা বিএনপি রাখতে পারতো কিনা এবং কেন রাখতে পারলো না। বিএনপি বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের ভূমিকা রাখা দরকার তারা কিন্তু সে ধরনের ভূমিকা রেখেছে, এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার গয়েশ্বরচন্দ্র রায়, আমাদের হাবিবুর নবী খান সোহেল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই ধরনের বেশ কয়েকজন নেতা তাদের লেভেল থেকে, এবং রিজভী আহমেদ যথেষ্ট পরিমাণে তাদের ভূমিকা এবং দায়িত্ব পালন করছে। এখন বিএনপি নানামুখী বাংলাদেশের সংকট সমস্যা, এই সংকটগুলো দেখা যাচ্ছে সকালে এক ধরনের সংকট, বিকালে আরেক ধরনের সংকট। বিএনপির উপরে নানা রকম আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য একটা বড় ধরনের একটা আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ তৈরি হয়ে আছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে, তারা আওয়ামী লীগের দোসর, এবং আওয়ামী লীগ বিএনপি এক হয়ে বাংলাদেশে কাজ বর্তমানে এই সরকারকে হটাতে চাচ্ছে, অথবা ভারতের তারা গোলামি করতে যাচ্ছে। এই ধরনের নানামুখী চক্রান্ত কিন্তু বিএনপিকে নিয়ে প্রতিটা ক্ষণে প্রতিটা সময় চলছে। আপনারা সকলেই এটা জানেন, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। বিএনপিকে একদিকে দেশের ভিতরে সমস্যাগুলোকে দেখতে হচ্ছে, আন্তর্জাতিক বলয় দেখতে হচ্ছে, প্রতিবেশী দেশকে দেখতে হচ্ছে। অর্থাৎ বিএনপি এমন একটা সময়ে এখন পার করছে যেখানে তার ঘরে বাইরে সামনে পিছনে এবং দীর্ঘদিনের যারা তাদের মিত্র ছিল তারা তাদের এতটাই ল্যাং মারবার জন্য প্রস্তুতি নিচ্ছিল যে বিএনপি রাজনৈতিক কৌশল অবলম্বন করে করে প্রত্যেকটা জিনিসের জবাব দিচ্ছে, এবং আমাদের সংবিধানকে বাতিল করবার প্রক্রিয়া যেটা নেওয়া হয়েছিল, এটা যদি বাস্তবায়ন করতো এবং বিএনপি যদি এখানে দৃঢ়তা না দেখাতো, তাহলে আমরা কোথায় যেতাম? আমাদের ভবিষ্যৎ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যেত। আমাদের প্রেসিডেন্টকে আহ হটাবার যে প্রক্রিয়া নিয়েছিল বিএনপি, সংবিধানকে সমুন্নত রাখার স্বার্থে সেটাকে রুখে দিয়েছে। বিএনপি জাতীয় সংকটে
এবং দেশের স্বার্থে যেগুলো যথোপযুক্তভাবে প্রয়োজন সেগুলো করেছে। এখন বিচ্ছিন্নভাবে একজন মুক্তিযোদ্ধাকে যখন ধরে তার গলায় জুতার মালা পরায় অথবা তার গালে থাপ্পড় বসিয়ে দেয়, এটা কিন্তু বিএনপিকে প্রতিরোধ করবার মতো এত বড় একটি দলের পক্ষে সম্ভব না যে ওইখানে এই ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নেবে। কিন্তু বিএনপি এই সংকটগুলোকে সমাধানের ক্ষেত্রে তার হাইকমান্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে কিনা, হাইকমান্ড প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে কিনা এবং দল থেকে এই ধরনের কোনো নির্দেশনা আছে কিনা সেগুলো আমাদেরকে খতিয়ে দেখতে কিন্তু হবে। কিন্তু হাফিজ আল যদি আসাদ দেখুন আপনিই বলছিলেন যে একটি দল আপনাদের দীর্ঘদিনের মিত্র একটি দল বিএনপিকে ল্যাং মারার চেষ্টা করেছে, রাইট? আমরাও দেখছি সেটি, জি, রাইট? জি, বিএনপিকে এটা মাইনাস করার এটা তো একটা ওপেন, এটা তো ওপেন ষড়যন্ত্রের মধ্যে বিষয়। আছে। কিন্তু তা আপনারা কিভাবে এটা তো সেই দলের সঙ্গে রাজনীতি করেন এখনো? এবং এবং বিএনপি নিজেকে মুক্তিযুদ্ধের দল বলে দাবি করে, রাইট? সেইখানে ধরেন আপনারা না হয় এতদিন বলছেন যে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা সব দলের রাজনীতিতে অংশগ্রহণ থাকুক। আপনারা এই জামাতকে সরকারে পর্যন্ত নিয়েছেন। রাইট? কিন্তু এখন যদি দেখেন যে সেই জামায়াত তারা এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও তারা এখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে, স্বাধীনতার বিপক্ষে। সেই দলের সঙ্গে আপনারা কিভাবে করে পরবর্তীতে আবার রাজনীতি করবেন? বিএনপি তার আহ পরিকল্পনা কিভাবে গ্রহণ করবে, পরবর্তী রাজনৈতিক দিক নির্দেশনা বিএনপির কিভাবে হবে এটা আমরা আসলে সন্দিহান। আমরা এটা জানি না। তখন বিএনপি হাইকমান্ড সিদ্ধান্ত নেবে তাদের পরবর্তী পদক্ষেপগুলো কি হবে। তবে ১৯৯১ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতারা যে ধরনের একটা প্রেসক্রিপশন দিয়েছিল আগামী বাংলাদেশে বিনির্মাণে বিএনপির কি করণীয় এবং কিভাবে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের চলা উচিত এবং কিভাবে তাদেরকে ট্রিট করা উচিত, সেই ফর্মুলা এখন আস্তে আস্তে বিএনপির যারা নেতৃস্থানীয় এবং সিনিয়র তারা তাদের বোধগম্য হচ্ছে এবং তারা আমার বিশ্বাস পরবর্তীতে তারা সরকারে আসতে পারলে সেগুলো বাস্তবায়ন করবে। দ্বিতীয়ত, দীর্ঘদিন যাবৎ বিএনপি কে আওয়ামী লীগ যেভাবে নানামুখী অত্যাচার এবং টর্চারের মধ্যে রেখেছিল, সেই অত্যাচার এবং টর্চার কিন্তু জামাতকে ওভাবে আহ, ব- তাদেরকে অতটা আঘাত করতে পারেনি। জামাত কি করেছে, তার রাজনৈতিক স্বকীয়তাকে দিয়ে সে আওয়ামী লীগের মাধ্যমে মিশে গিয়েছে এবং আওয়ামী লীগকে চূর্ণ বিচূর্ণ করবার ক্ষেত্রে, আজকে আওয়ামী লীগের এই অবস্থাকে দাঁড় করাবার ক্ষেত্রে রাজনীতিহীনতা একটা দায়ী। দ্বিতীয়ত জামাতের কৌশল, জামাত তাদের অন্দর মহল পর্যন্ত প্রবেশ করেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে, অর্থাৎ আওয়ামী লীগ যেটা করেছিল, আওয়ামী লীগ তার তৃণমূলকে বাদ দিয়ে কতগুলো মহাজনকে নিয়ে এসেছিল, বিভিন্ন পদে বসিয়েছিল পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে। ছাত্রলীগ হতে শুরু করে সব জায়গায় যে মহাজনদেরকে তারা নিয়ে এসেছিল, তারা মহাজন ছিল না, তারা ছিল অন্য দলের এজেন্ট। সেই এজেন্টরা আওয়ামী লীগকে চুরমার করেছে এবং বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট হয়েছে আওয়ামী লীগের পরিকল্পনার অভাবে। তারা ভোটবিহীন ৩টা সংসদ পার করেছে এবং সেটাই তাদের জন্য কাল হয়েছে, বাংলাদেশের জন্য কাল হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাল হয়েছে এবং এই খেসারত বাংলাদেশ কতদিন বহন করবে সেটা আমরা জানি না। হাফিজ আল আসাদ আপনারা দুইজনই এবং তানভীর হায়দার দুজনই আপনারা বলছেন যে আসলে তৃণমূলে কোথাও সমস্যা নাই। সমস্যা হচ্ছে উপরে হাই লেভেলে, হাই কমান্ডে। তো আপনাদের কথা, আপনাদের চাওয়া, আপনাদের আকাঙ্ক্ষা হাই কমান্ড কি শুনতে পায়? তানভীর হায়দার। দেখেন, বিষয়টা হচ্ছে বাংলাদেশে একটি চূড়ান্ত সত্য কথা বলি আছে। ৭১-কে বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল স্ট্যান্ড করতে পারবে, ইটস ইম্পসিবল। এটাকে যদি কেউ বিশ্বাস করাতে বলেন, সাময়িক তৃপ্তি হয়তো ঢেকুর গিলতে পারে, বাট ৭১-কে অস্বীকার করে বাংলাদেশের কোনো রাজনৈতিক বলয় বাংলাদেশে গড়ে উঠবে না, এটা হচ্ছে চূড়ান্ত সত্য। আমি যেটা হচ্ছে যে হাইকমান্ডের যে বিষয়টা আছে, হাইকমান্ড ডেফিনেটলি তৃণমূলের কথা শুনতে হবে। যদি না শুনে থাকেন, এত বছর ৫৪ বছরে যে ভুলভ্রান্তি গুলো হয়েছে, হয়তো তৃণমূলের কথা না শোনাতে ভুলভ্রান্তি হয়েছে। এটা উভয় দলের জন্য, বিএনপির জন্য যেমন সত্য, আওয়ামী লীগের জন্য তেমনই সত্য। এখন দল যখন ক্ষমতায় থাকে, ক্ষমতায় থাকলে যেটা হয়, দলের নজর থেকে উন্নয়নের দিকে, দলের নজর থেকে অন্যভাবে, যার কারণে সাংগঠনিক ভাবে দল কিন্তু গুছানো থাকে না। সংগঠনের সবাই তখন ওই যারা সুবিধাভোগী যে শ্রেণীটা আছে দুই দলেরই,
তারা তখন কেউ টেন্ডারবাজি, কেউ চাঁদাবাজি, কেউ দখলদারিত্ব, নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে। যার কারণে বিএনপির 2001 থেকে 2006 তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অপারেশন ক্লিনার চালাতে হয়েছিল, এবং ওই ক্লিনারে তার দলের নেতা কর্মীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা আপনারা সবাই দেখেছেন। তো আওয়ামী লীগের এই দীর্ঘ 15 বছর শাসনভার পরিচালনা করতে গিয়ে, যেমন আওয়ামী লীগের প্রশ্নবিদ্ধ 3টি নির্বাচন 14, 18, 24, যেগুলো পার্টিসিপেটরি নির্বাচন হয়নি, যেটাকে প্রশ্নবিদ্ধ বলা হচ্ছে। এখন পার্টিসিপেটরি কেন হয়নি, এগুলো লম্বা আলোচনা, এগুলো নিয়ে কথা বলে আসলে এগুলো নিয়ে সবাই কথা বলছে। এখন কথাটা হচ্ছে যে আমরা কেন একে অপরের উপরে বিশ্বাস রাখতে পারছি না, প্রশ্নটা হচ্ছে সেই জায়গাতে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ 1996 থেকে কেন 2001 যখন বিশ্বাস ক্ষমতায় ছিল, রাখতে দাঁড়ান, কেন বিশ্বাস রাখতে পারছে না আপনি একজন আরেকজনের উপর? আমার মনে হয় সবাই কম বেশি আমরা উত্তর মানে কারণটা জানি। কিন্তু সেই কারণ সমাধানের কোথাও কোনো উদ্যোগ নাই। কারণ আমরা কম আপনি বেশি জি। কারণ সুলতানা আপা দেখেন, একটা জিনিস হচ্ছে কি, আমি যার সাথে আমি আজকে ভাইয়ের সাথে কথা বলছি, এটা ইটস টোটালি ডিফারেন্ট প্ল্যাটফর্মে আমরা দুজন রাজনীতি করি, কিন্তু উনার কথা আমাকে শুনতে হবে, আমার কথা ওনাকে শুনতে হবে, ওনার মতের মূল্য আমাকে দিতে হবে, আমার মতের মূল্য ভাইকে দিতে হবে। আমাদের আদর্শিক পার্থক্য আছে, কিন্তু আমাদের কি দেশের উন্নয়ন, দেশের জনগণ, দেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের ভিতরে কোনো প্রশ্ন থাকা উচিত? বা আমরা কি এইগুলাকে পাশ কাটিয়ে আমরা রাজনীতি করতে পারবো? আমি আমার দলের জন্য, দলের আদর্শের জন্য, দলের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ডেফিনেটলি আমি কাজ করব, কিন্তু আমাদের দুঃখজনক সত্যটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা হয় আপনার সবসময় যে নোংরা রাজনীতিটা হচ্ছে, সেটা হচ্ছে কি জানেন, অপমান অপদস্থ করার রাজনীতিটাকে, কেউ কাউকে স্বীকৃতি না দেওয়ার রাজনীতিটা, যে আমি কত খারাপ কাজ করেছি সেই খারাপ উদাহরণটা এসে আমাকে আরেকজন করেছে, আমি সেই উদাহরণটা টেনে যাচ্ছি। ওই সরকার যে কোনো একটি ভালো কাজ করেছে সেটা আমার বলতে আমার লজ্জা হয়, আমি বলতে পারি না। বিএনপি এই কাজটি করে যে আওয়ামী লীগ কত খারাপ কাজ করেছে সেটা বলবে, আওয়ামী লীগ যে ভালো কাজ করেছে সেটা বলবে না। আমি একটা জিনিস আজকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি শুড বি দা এক্সাম্পলারি পলিটিক্যাল পার্টি। তাদের কাছ থেকে অন্য রাজনীতি শিখবে এই দুটি বৃহৎ রাজনৈতিক দল। জনগণ তাদেরকে সমর্থন করে এই জন্য যে এখানে রাজনৈতিক চর্চা হবে, গণতান্ত্রিক উৎকর্ষ সাধন হবে, এখানে সত্যিকারের নেতৃত্ব গড়ে উঠবে, যারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নে তারা কাজ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমরা এখনো আমাদের পিছনে, ওই যে বললেন না যে ভাই, যে লুঙ্গির নিচে লুকিয়ে থাকা শিবির আর জামাতরা ঢুকে, তেমনি ওনাদের লুঙ্গির নিচে জামাত বিএনপিরা ঢুকেছিল, আমাদের লুঙ্গির নিচে রয়েছে জামাত বিএনপিরা ঢুকে। তাহলে আমরা কেন জামাত বিএনপির এই চক্র থেকে আওয়ামী লীগ বিএনপি বের হতে পারছি না? কেন আমরা ধর্মভিত্তিক রাজনীতি গুলাকে আমরা বারবার আশকারা দিচ্ছি? জামাত, আওয়ামী লীগ, বিএনপি কেন এক প্ল্যাটফর্মে আসতে পারছে না যে তারা পিওর গণতান্ত্রিক দল হিসেবে কাজ করবে, যেখানে ধর্মভিত্তিক কোনো রাজনীতিকে তারা আশকারা দিবে না? দুটি দলই কেন এই প্ল্যাটফর্মে এক জায়গায় আসতে পারছে না? যদি আওয়ামী লীগ বিএনপি এক জায়গায় ঐক্যবদ্ধ হয় যে আমরা কোনোভাবেই ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক, ইসলাম ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে তাদেরকে আমরা কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেব না, আওয়ামী লীগ না বিএনপি। আপনি বাংলাদেশে দেখবেন খেলা বন্ধ হয়ে গিয়েছে, বাংলাদেশে এই অপরাজনীতি বন্ধ হয়ে গিয়েছে, যদি আওয়ামী লীগ বিএনপি জাস্ট এক প্ল্যাটফর্মে এসে কথা বলতে পারে যে আমরা ধর্মভিত্তিক রাজনীতিকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেব না, এবং আমাদের দলেও তাদেরকে আমরা কোনো ধরনের জায়গা আমরা দেব না। এবং সেই ক্ষেত্রে জামাত বা অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো কখনো না আওয়ামী লীগ না বিএনপির কারোর লুঙ্গির নিচে আসলে লুকানোর জায়গা পাবে না। এবং আওয়ামী লীগ বিএনপিকে এই প্ল্যাটফর্মে আসতেই হবে, যে তিনটি জায়গাতে তাদের ঐক্যবদ্ধ হতেই হবে যদি বাংলাদেশকে বাঁচাতে হয়। না হলে বাংলাদেশের এই যে বিভাজন শুরু হয়েছে, এই যে হানাহানি শুরু হয়েছে, এটা দিন দিন আরো বাড়বে, কমবে না। জি, হাফিজ আল আসাদ, ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে বিএনপি কি অবস্থান নেবে? বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। সে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ইতিপূর্বে আওয়ামী লীগ যে ধর্ম নিরপেক্ষতার ধোয়া তুলে যে রাজনীতি করেছে, সেখানেও তারা ধর্মভিত্তিক রাজনীতিগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। এবং কওমি জননী হিসেবে তিনি অধিষ্ঠিত হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসার ছাত্রদের ভর্তি প্রক্রিয়াগুলোকে ওপেন করে দিয়েছেন। এবং আমরা দেখেছি যে প্রচলিত পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয়, মার্কসের ভিত্তিতে 100 এবং আপনার ইন্টারভিউর ভিত্তিতে ভর্তি পরীক্ষার ভিত্তিতে 100, সেই নম্বরের ভিতরে মাদ্রাসার ছাত্ররা এতই ভালো রেজাল্ট করে আসে
যে তারা ১০০-তে ১০০ই পেয়ে যায়। অন্যদিকে জেনারেল বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা আসে তাদের নাম্বার অনেক কম। ফলাফলের যে যোগ্যতা এবং ফলাফলের যোগফলে মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বেশি পরিমাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন অধ্যয়ন করতে পারছে তাদের পরীক্ষা পদ্ধতির কারণে। তাহলে এই প্রক্রিয়াটা কিন্তু শুরু করেছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি ধর্মভিত্তিক রাজনৈতিক দল সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের সাথেই দীর্ঘদিন যাবৎ সে রাজনীতি করেছে। কমিউনিস্ট পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, জামাত ইসলামের সাথে কয়েক বছর পর্যন্ত আমরা দেখেছি বিএনপির সাথে টানপোড়েনই চলেছে। বিগত ৫-৭ বছর আপনারা যদি দেখেন, হিসাব নিকাশ করেন, জামাতের সাথে বিএনপির সখ্যতা অতটা ছিল না। মোটামুটি কোনো লেভেল, এবং তাদের আলাদা মিছিল মিটিংও হতো আলাদা। সেখানে বিএনপির সখ্যতা অতটা ছিল না। কিন্তু বিএনপিকে ওই একটা হ্যাশট্যাগ দেওয়া হতো বিএনপি, যে আহ জামাত শিবির রাজাকার। বিএনপিকে যখন, আমাকে যখন একটা লোক রাজাকার বলে, তখন এই জিনিসটা কিন্তু আমরা নিতে পারি। আমাকে রাজাকার বলবার, বিএনপিকে রাজাকার বলবার তো কোনো কারণ নেই। এবং বাংলাদেশে আপনি দেখবেন যদি মুক্তিযোদ্ধাদের পরিসংখ্যান করা হয়, বিএনপিতে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার অবস্থান, এবং ফ্রন্ট লাইনে যারা মুক্তিযুদ্ধ করেছে এই অংশটা সবচেয়ে বেশি বিএনপিতে। সেই তখন বিএনপির মতো একটা দলকে রাজাকারের মতো একটা খারাপ শব্দ যখন উচ্চারণ করা হতো, তখন এটা সকল মানুষকে, বিশেষ করে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ব্যথিত হতো। এবং এই ধরনের মানুষকে যখন তারা এগুলো বলা হয় যে নিপীড়ন করা হতো, তখন মানুষের ভিতরে আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা, একটা রাজনৈতিক দলের প্রতি যে একটা ভালোবাসা, এটা আসলে উবে যেত। অন্যদিকে আমরা এখন বিএনপির কাছে আবেদন করছি যে বেয়াদব যাতে রাজনৈতিক সংস্কৃতিতে তৈরি না হয়। আমরা দেখেছি দীর্ঘ ১৫ বছরে আওয়ামী লীগের শাসন আমলে গ্রামে গঞ্জে শহরে নগরে বেয়াদবের উৎপত্তি হয়েছে ব্যাপক পরিমাণে, এবং যারা তৃণমূল আওয়ামী লীগ না, যাদের পরিবারও আওয়ামী লীগের ছিল না, এবং যারা আওয়ামী লীগ করতেও না, তারা ভাড়াটিয়া লোক, এবং যে যত বড় বেয়াদব ছিল সে তত বড় নেতা ছিল। এই বেয়াদবদের উৎপত্তি যাতে বিএনপিতে না হয়, আমরা সেই প্রার্থনা এবং সেই ধরনের আবেদন বিএনপির প্রত্যেকটি জায়গাতে করছি, এবং যে বেয়াদব সবচেয়ে বেশি, ওই বেয়াদবকে দল থেকে বহিষ্কার করবার। যদি বিএনপি বেয়াদবদেরকে দল থেকে বহিষ্কার করতে পারে, তাহলে বিএনপি জনগণের দল হিসেবে আত্মপ্রকাশ করবে, এবং গণমানুষের দল হিসেবে বহুমুখী মানুষের কাছে সে সমাদৃত হবে, এবং ভোটের মাঠে সে গ্রহণযোগ্য অবস্থায় চলে আসবে। এবং আমার মনে হয় না বিএনপি যদি একটি বিষয়ে আহ, সে উম, আহ, যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, তাহলে কোন ধর্মভিত্তি দলের কাছে তার যাওয়ার প্রয়োজন হবে না, বরঞ্চ সাধারণ মানুষ তাকে সাদর সম্ভাষণ জানাবে। তানভীর হায়দার, এই কথা তো সত্য যে গত ১৫ বছরে যেই পরিস্থিতি বা যেভাবে করে মাদ্রাসা এগুলোকে উৎসাহিত করা হয়েছে, এখন দুই দলই তো আপনারা দেখলেন আসলে, আওয়ামী লীগ এবং বিএনপি। ধরেন গত এই আওয়ামী লীগ যা করেছে তার তো ফলাফল তারা এখন ভোগ করছে। তাদের দলের ভিতরে লুকায়িত থেকে তারা আজকে দেশে কি একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করলো, রাইট? সো এটার ফলাফল তো আওয়ামী লীগ দেখেছে, বিএনপিও কিন্তু দেখছে। আজকে আওয়ামী লীগের মাইনাস করার পরে এখন কিন্তু তারা বিএনপিকেও মাইনাস করার চেষ্টা করছে, যেটি হাফিজ আল আসাদ বললেন যে ল্যাং মারছে, রাইট? সো দুই দলেরই তো তারা প্রতিপক্ষ, শত্রু। সেই ক্ষেত্রে আহ সেই ক্ষেত্রে এদের এদের মোকাবেলা করার জন্য এদের বাদ দেওয়ার কোনো উপায় আওয়ামী লীগের তরফ থেকে তাদের কি পরিকল্পনা আছে, আদৌ কিছু আছে কিনা? তানভীর হায়দার। আহ, দেখেন, আমাদের ৭৫ পরবর্তী প্রজন্ম আমরা অনেক, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আমি আপনার জানি না। ৭৫ পরবর্তী শুনে আমি বুঝতে পারছি আপনি যাবেন ডিম আগে না মুরগি আগে, ওই বিতর্ক ওইটাতে যায়েন না। না যে না না ধর্মভিত্তিক না না, আমি রাজনীতি যাচ্ছি কারা শুরু করেছে। না না না, আমি ওইটা যাচ্ছি না, আমি যাচ্ছি না। শুনেন, আমরা যারা ৭৫ পরবর্তী প্রজন্ম, তারা অনেক কিছু দেখেনি বাংলাদেশে, অনেক কিছু শুনিনি, অনেক কিছু বুঝিনি। এটা নানাভাবে বিশ্বাস করতে হয়। আপনার কথা শুনলে আমাকে বিশ্বাস করতে হয়, ওনার কথা শুনলে আমাকে বিশ্বাস করতে হয়। কিন্তু আমাদের সামনে রাজনৈতিক দর্শনটা কি? আমরা কি এখন অতীত নিয়ে পড়ে থাকবো, না বর্তমানে কোনো ভালো রাজনৈতিক দর্শন আমার সামনে প্রেজেন্ট হয়েছে সেটাকে আঁকড়ে ধরে আমরা সামনের দিকে আগাবো? সেটা হচ্ছে মূল প্রশ্ন। আজকে দেখেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতে, সুপ্রিম কোর্ট, আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিই, যে মানে মানুষের শেষ বিচার আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ। সেই বিচার বিভাগে বিএনপির যে নেতা, সিনিয়র নেতা জয়নাল আবেদিন ফারুক, কায়সার খান, কায়সার কামাল, এবং হচ্ছে আরো কিছু মানুষের নেতৃত্বে
আদালতের ভিতরে এজলাসের পক্ষে মারামারি হতো, ওনারা ওনাদের জুনিয়ররা লেলিয়ে দিয়েছেন বিচারপতি খায়রুল হকের মামলার হেয়ারিং শোনার, এবং উচ্চ আদালতে এই মবটা কন্টিনিউ হচ্ছে এবং দেশের বিভিন্ন আদালতে এই মবটা পরিচালিত হচ্ছে এবং এই মবটার নেতৃত্বে বিএনপি আছে। এখন আমার প্রশ্ন, বিগত 15-16 বছরে ভাই এখানে আছেন, ভাই কি বলতে পারবেন যে বিএনপির কোনো আইনজীবীকে বা সিনিয়র এরকম বড় বড় আইনজীবীকে আওয়ামী লীগ এভাবে যাচ্ছে তাই এভাবে অপমান করেছিল, মব করেছে কারো বিরুদ্ধে, কারো বাড়ি ঘরে এভাবে হামলা লুটপাট করেছে? এগুলো তো হয়নি। এখন এই রাজনৈতিক কালচার যে আমরা গড়ে তুললাম বাংলাদেশে এই গত 1 বছর, এই কালচারটুকু পরিবর্তনের জন্য আমাদের আসলে এখন করণীয় বা আমাদের সামনে উদাহরণ কি? আমরা কোন বাংলাদেশ আসলে বিনির্মাণ করতে চলেছি? আমাদের এই বাংলাদেশকে হানাহানির বাংলাদেশই চলবে? আজকে বিএনপি এবং আওয়ামী লীগের জনসমর্থন হয়তো 4-5% এদিক সেদিক আছে, এর বেশি তো খুব একটা পার্থক্য নেই যত কিছুই বলা হোক না কেন। দুইটা দলের যে জনসমর্থন সেটা হচ্ছে গড়ে 4-5% এদিক সেদিক হয়, এর বেশি কোনো কিছু না, এর বেশি ডেভিয়েশন কোনো দলেরই কখনো হয়নি। বিগত 15-16 বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির যারা দলীয় নেতাকর্মী ছিল তারা তো কেউ 16 বছরের এই যে হামলা মামলা হয়েছে তাদের, তারা তো কেউ বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেয়নি, বা বিগত 1 বছরে আওয়ামী লীগের উপরে যে ধরনের নির্মম নিষ্পেষিত আহ, আচরণ করা হচ্ছে তারা তো কেউ ভেগে গিয়ে বিএনপিতে যোগ দেয়নি। তো সুতরাং এটা পরীক্ষিত সত্য, আওয়ামী লীগ এবং বিএনপি যারা করবে তারা তাদের দলের নীতি আদর্শ নিয়ে তারা থাকবে। তো তাদের শত বা হাজার প্রতিকূলতা সত্ত্বেও কেউ কারো দল ত্যাগ করে এদিক সেদিক যাবে না, যাবে কারা? যারা সুবিধাভোগী শ্রেণীটা আছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে ওই জায়গাতে যে আমরা দুটি দলের যারা আছেন সিনিয়র নেতৃত্বরা, আপনারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনারা তো চিরদিন বেঁচে থাকবেন না, আপনারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে কোন রাজনৈতিক দর্শনটি বাংলাদেশে রেখে যাচ্ছেন? দুটি দলই, আওয়ামী লীগ এবং বিএনপি, যে এই রাজনৈতিক এই দর্শনটিকে সামনে রেখে আমরা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হয়ে আমরা এই কাজগুলো করব। আমি যেমন আপনি যখন বলেন যে তৃণমূলের সাথে আমার দলের শীর্ষ নেতার কথা হচ্ছে কিনা, হ্যাঁ, দলের শীর্ষ নেতার তৃণমূলের সাথে কথা হচ্ছে। উনি দলের প্রত্যেকটা তৃণমূলের নেতা কর্মীর কথা শোনেন, হয়তো গড়ে তো সবার কথা শোনা যাবে না, বাট উনি শুনছেন, উনি উনি চেষ্টা করছেন, উনি বোঝার চেষ্টা করছেন আওয়ামী লীগের কোথায় ভুল ছিল, কেন আওয়ামী লীগের এই অবস্থা হয়েছিল, কেন আওয়ামী লীগ এত উন্নয়ন কর্মকাণ্ড করার পরও জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হলো। এগুলোর বিচার বিশ্লেষণ ডেফিনেটলি আওয়ামী লীগ করবে, কিন্তু পাশাপাশি বিএনপি কেও বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে দুটি চির শক্তির নাম আওয়ামী লীগ বিএনপি। আবাহনী মোহামেডান ছাড়া যেমন ফুটবল খেলা জমবে না, বা রাজনৈতিক মাঠেও আওয়ামী লীগ বিএনপি ছাড়া রাজনীতি জমবে না। তো সুতরাং রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে, ভিন্নতা থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং দেশের প্রশ্নে এক ও অভিন্ন হয়ে তাদেরকে একে অপরের সাথে তাদের কাজ করতে হবে। আমি একটা কাজ করলাম, আমার কাজের গঠনমূলক সমালোচনা হোক, কিন্তু আমার কাজটিকে মানে কোনো উসিলা ধরে যেন বন্ধ করে না দেওয়া হয়। কাজটি যদি জনগণের কল্যাণে হয় সে কাজটিকে এগিয়ে নিতে হবে, কিন্তু জনগণকে তাহলে তো বাংলাদেশ পুরো ভেস্তাখানায় পরিণত হয়ে যাবে। এখন এই রাজনীতি সৃষ্টি করতে হবে সুলতান আপা। আর কত বিভাজনের রাজনীতি হবে এই দেশে? আমি কত, আর জনগণ ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? আলটিমেটলি জনগণ। বুঝতেন তাহলে তো ভালো হতো, তাই না? এই জনগণের জন্য যদি রাজনীতি হয়ে থাকে আমাদের সকলের, তাহলে আজকে জনগণ কোথায়? জনগণ কোথায় সেটাই আমার প্রশ্ন, যে জনগণের জন্য যদি রাজনীতিটি হয়ে থাকে আজকে জনগণ কোথায় আমাদের কাছে? জি, হাফিজ আল আসাদ, কি মনে হয় এরকম দিন কি আসবে যে ধরেন এই যে আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা বড় শক্তি, আরো ছোট 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 শক্তি আছে, হ্যাঁ জি, আমরা 5ই আগস্টের পরবর্তীতে বিভিন্ন সময় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যগুলো শুনেছি। উনি জাতির উদ্দেশ্যে এবং জনগণের কাছে ওনার বার্তা যেভাবে পৌঁছে দিয়েছেন, উনি তার কোনো ভাষণে, কোনো কথায়, কোনো জায়গাতে আওয়ামী লীগকে কটাক্ষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্বেষমূলক একটি ভাষা, একটি বাণী উনি প্রদান করেননি কোথাও। অথচ উনি দীর্ঘদিন যাবৎ কি পরিমাণ নির্যাতন, অনিয়ম এবং অগণতান্ত্রিকতার শিকার হয়েছেন এবং কিভাবে উনি কারাগার বরণ করেছেন, চিকিৎসা পাননি, অমানবিক নির্যাতন ভোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু আপনি দেখেন যে এই 1 বছরে বেগম খালেদা জিয়া একটা
কোনো বৈসাদৃশ্যমূলক ভাষা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করেছে কিনা, শেখ হাসিনাকে কটাক্ষ করেছে কিনা? করেনি। খালেদা জিয়া একটা উদাহরণ। রাজনীতির যারা শীর্ষ নেতৃত্ব তারা যদি এই উদাহরণ, স্বকীয়তা এবং এই গার্ডস, এই ব্যক্তিত্ব বজায় রাখে, তাহলে বাংলাদেশ, আপনি যে বলেছেন ভেস্তের বাংলাদেশ, ওটাই হবে। আমি তো আমার বাবাকে দেখে শিখি, আমি আমার শিক্ষককে দেখে শিখি। আমার শিক্ষক, আমার বাবার পথ চলা যদি আমি অনুসরণ করি, তাহলে তো আমি সেই পথেই চলবো। আমার বাবা যদি লোককে বিরূপ মন্তব্য করে, কটাক্ষ করে, গালাগালি করে, বিভিন্ন ধরনের মন্তব্য করে, আমি মানুষকে পদে পদে সেভাবেই হয়রানি করি। সুতরাং আমি আবারও বলছি, গর্ব করে বলছি, আমি একটি যে দলকে ভালোবাসি, জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, কিন্তু আমি অন্ধ না। আমি অন্ধত্ব গ্রহণ করে জাতীয়তাবাদী দল করি না। আমি এই দলের যেটা ভালো আমি সেটা বলি। আপনি আমার ফেসবুকে গেলে দেখবেন আমি যেটা মন্দ সেটাও বলি। আমরা ভালো এবং মন্দ বলবার স্বকীয়তা অর্জন করি। এবং আমার লেখাগুলো জাতীয়তাবাদী ছাত্রদল, বিএনপির কেন্দ্রীয় যে আমি মন্দ কথাগুলো বিএনপির সমালোচনা করে যেটা লিখি, সেটাও কিন্তু তারা ছাপিয়ে দেয়। তারা আমাকে কোনো অব্লিগেশন দেয় না। তারা কিন্তু তাদের সমালোচনাগুলো তারা সহ্য করবার সক্ষমতা অর্জন করেছে। আমি মনে করি এই ক্ষেত্রে বিএনপি অনেকটা এগিয়েছে। যদি বিএনপি তার সমালোচনাকে সহ্য করতে পারে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে তারা এগিয়ে যাবে। আর যদি সে সমালোচনা সহ্য করতে না পারে, অপর মত এবং পথকে সে যদি রুদ্ধ করতে চায়, তাহলে তার জন্য আর একটা ভয়ঙ্কর ফাঁদ তৈরি হচ্ছে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে সেই ফাঁদ তৈরি করবে না দেশের উন্নয়ন অগ্রযাত্রায় একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে, সেটা আগামী নেতৃত্ব এবং আগামী দিনের বাংলাদেশ বলে দেবে। তবে আমরা মনে করি 12 তারিখের যে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে, দেশের সকল জনগণকে, আমি যে মতের হই, যে পথের হই, এই দেশকে বাঁচাতে, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের মানচিত্র, এই দেশের গণতন্ত্র, এই দেশের মানুষকে মুক্তি যুদ্ধ, মুক্তি, বিবেক এবং মুক্তির পথকে পুনরুদ্ধার করবার জন্য 12 তারিখের নির্বাচনকে স্বাগত জানিয়ে সেই লক্ষ্যে সকলের সম্মিলিতভাবে কাজ করা উচিত। তো যদি সেটা না হয় তাহলে কি ইউনূসের বিদায় ঘন্টা বাজবে? আ বা শুরুতে যেই সেটা যদি না রেফারেন্স গুলো হয় দিচ্ছেন। তাহলে আমরা জানি যে নির্বাচনের 3 মাস আগে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। সেখানে তত্ত্বাবধায়ক সরকার যদি গঠন হয়, সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস মনে হয় না থাকবেন। থাকার স্কোপও নেই। যেহেতু তার একটি দল রয়েছে এনসিপি। সুতরাং সেই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলেশন কি হবে? সেখানে কারা কারা থাকবে? বিশ্বের গ্লোবাল মানচিত্রে যারা এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, তাদের অবস্থান কি হবে? তারা গণতন্ত্র চাচ্ছে কি চাচ্ছে না? সেটা নিয়ে আমরা আপাতত কোনো চিন্তা করছি না। যদি সে ধরনের কোনো চিন্তা হয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছে, তারা সম্মিলিতভাবে দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচাবার জন্য সম্মিলিত উদ্যোগে তাদের পন্থা বের করবে। দেশকে কিভাবে এদের কবল থেকে রক্ষা করা যায়। এখানে সম্মিলিত উদ্যোগ আমি মানে কি বা আওয়ামী লীগ আপনার বিএনপি এক হয়ে উদ্যোগ নেবে এরকম আমি বলছেন? আমি মনে করি দেশের যখন কঠিন সংকট হবে, দেশের যদি ৪ কোটি আওয়ামী লীগ থাকে, তাদেরকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। ১ কোটি আওয়ামী লীগ থাকলেও আপনি তাকে বাদ দিতে পারবেন না। যেমন আমরা জামাতকে বাদ দিতে পারছি না। ঠিক তেমনি দেশের সম্মিলিত মানুষকে ন্যাশন ইস্যুতে একত্রিত হয়েই রূপরেখা তৈরি করতে হবে। কোন কৌশলে বাংলাদেশকে বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের গণতন্ত্র। জি, তানভীর হায়দার যদি শেষ মন্তব্য করেন এরকম সুযোগ আছে কিনা? অতীতে আওয়ামী লীগ তো সমালোচনা সহ্যই করতে পারে না। অতীতে অনেক হানাহানি হয়েছে। আমাদেরও প্রায় ৪৫-৪৭ বছর হয়ে গিয়েছে। কতদিন আমরা বাঁচবো সেটাও জানি না। আমাদের প্রজন্মরা কি পাচ্ছে বাংলাদেশে সেটাও আমরা কেউ রেখে দিতে পারছি না। তো আমি মনে করি যে দলের শীর্ষ নেতৃত্বের চিন্তা ভাবনা করা উচিত বাংলাদেশকে আসলে কোন মাপকাঠিতে তারা রেখে যাবে। এই হানাহানির রাজনীতি কি চলবে, না একটি সুষম উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে যে আদর্শিক রাজনীতি, যে গণতান্ত্রিক পরিবেশ এবং বাংলাদেশকে যেভাবে পরিচালিত হলে জনগণের কল্যাণ সাধিত হবে সে বাংলাদেশের রূপরেখা তারা প্রণয়ন করবে। এটা দুটি দলের জন্য প্রযোজ্য। আমি আমার দলের সমালোচনা করতে পারবো না, সমালোচনা হজম করতে পারবো না, এই রাজনীতি তো যদি হজমই করতে না পারি আর করতেই না পারি দল করারও দরকার নেই। আর এগুলো নিয়ে কথা বলারও আমি মনে করি যে নিষ্প্রয়োজন। সুতরাং জনমতের মতামতকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং বেশি করে সমালোচকদের কথা বেশি শুনতে হবে যে আমার ভুল হচ্ছে কোথায়। আমি যখন আমার ভুলটিকে আরেকজনের চোখে দেখতে পারবো
আমি যখন আমার ভুলটিকে অ্যাড্রেস করতে পারবো যে এটাকে আমার সত্যিকারের ভুল অ্যানালাইসিস করে যদি আমার ভুলটিকে আমি তৎক্ষণাৎ ঠিক করতে পারি, সেটাই হবে আমার রাজনৈতিক সফলতা। এবং আমি মনে করি আগামী রাজনীতি তেমনই হওয়া উচিত, যেখানে আসলে আমরা একটি সত্যিকারী গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ আমরা আমাদের সন্তানদের রেখে দিতে পারবো, আমরা একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারবো, আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে পারবো, যেখানে অন্তত মবের ভয় থাকবে না, যেখানে অন্তত হানাহানির ভয় থাকবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে না আমাদের সন্তানরা। এবং এই বাংলাদেশটি রেখে যাওয়ার দায়িত্ব আমাদের প্রজন্ম এবং আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম আছেন। আমরা আশা করব আপনারা আমাদেরকে সে পথটুকু অন্তত দেখিয়ে দিয়ে যাবেন, যাতে করে আমরা অন্তত এই পথটুকুকে সামনে আরেকটু সুন্দরভাবে মসৃণ করে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে একটি নিরাপদ, বাসযোগ্য এবং উজ্জ্বল বাংলাদেশ রেখে যেতে পারি, যে বাংলাদেশকে নিয়ে আমরা সকলে গর্ব করতে জি, পারবো, জি, সত্যিকারের সোনার বাংলা বিনির্মাণ করতে পারবো, সকলে মিলে কাঁধে কাঁধ মিলে, সকল হানাহানি ভুলে, সবকিছু পরিত্যাগ করে একটি মুক্ত বাংলাদেশ চাই, যে জি, বাংলাদেশে সকলে শান্তিতে বসবাস করতে পারবে। জি, বুঝতে পেরেছি। হাফিজ আল আসাদ, খুব শেষে ছোট্ট একটা মন্তব্য যদি করেন, শেষ করব। আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশে একটা গণতন্ত্রের বিকাশ ঘটবে এবং ১২ তারিখের যে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমেই আমরা আগামীর বাংলাদেশের একটি রূপরেখা দেখব। আমি জি, এক্ষেত্রে কোনো ধরনের কুটিলতা, জটিলতা বা অন্য কিছু পরিকল্পনায় আনতেও চাই না, চিন্তাও করতে চাই না। জি। আমি চাই বাংলাদেশ গণতন্ত্রের পথেই ধাবিত হোক। জি। আপনারা দুজন অনেক সুন্দর, সুন্দর কথা বললেন। এই কথাগুলো শুনলে মানুষ আশাপ্রদত্ত তো হবেই। মানুষ তো স্বপ্ন দেখবেই। আমি আশা করি যে আপনারা এই সুন্দর, সুন্দর কথাগুলো আপনাদের হাইকমান্ডের কাছে পৌঁছে দেবেন। কারণ তৃণমূল থেকে যদি কণ্ঠস্বর উচ্চারিত না হয়, তৃণমূল যদি হাইকমান্ডের কাছে তাদের আ আ তাদের চাওয়া পাওয়া তুলে ধরতে না পারে এবং হাইকমান্ড যদি সেটাকে মূল্যায়ন না করে, তাহলে আজকের যেই বাংলাদেশ এমনটি হওয়ার কথা। আমি বিশ্বাস করি যে আপনারা সত্যি, সত্যি জায়গা মতো কথাগুলো আপনাদের পৌঁছে দেবেন এবং বাংলাদেশ আপনারা যেই সুন্দর স্বপ্নের কথা বললেন, সেভাবে করেই অগ্রসর হবে সেই প্রত্যাশা রাখছি। তানভীর হায়দার এবং হাফিজ আল আসাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আসলেই বাংলাদেশের মানুষ যে সংগ্রামী মানুষ, আমরা সবাই জানি যে আমাদের সংগ্রামের কোনো শেষ নেই। কিন্তু রাজনীতিবিদদের কাছে বাংলাদেশের মানুষের খুব বেশি কিছু কিন্তু চাওয়ার থাকে না। তবু সেই সামান্য চাওয়াটুকু কেন রাজনৈতিক দলগুলো পূরণ করতে বারবার ব্যর্থ হয়, সেই দায় কিন্তু রাজনীতিবিদদেরই। আপ আজকে যেই বিরাজনীতিকরণের যেই প্রক্রিয়া বাংলাদেশে চলছে, ডক্টর ইউনূস সরকার যেই অরাজক পরিস্থিতি দেশে সৃষ্টি করছেন, এতে রাজনীতিক যেই বিষয়গুলো রয়েছে, অমীমাংসিত রয়েছে এখনো, কিংবা মীমাংসিত বিষয়গুলোরকে স্বীকার করে নেয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন যাত্রা শুরু করতে পারে। বর্তমানে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তা থেকেও বাংলাদেশের মানুষ পরিত্রাণ পেতে পারে। আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো তৃণমূলের ভাষা শুনবে, বুঝবে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা কাজ করবে। সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।